নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আর কত নাটক, কত ভাড়ামো, কত মিথ্যাচার বাংলা দেখবে। একটা বছর শেষ হতে চলেছে, নতুন বছর আসতে চলেছে। 2024 ভারতবর্ষের নতুন শাসককে নির্বাচিত করবে। তার আগে এ রাজ্যে ভাড়ামো অন্তহীন চলেই যাচ্ছে। আজকের এই প্রতিবেদনে যে বিষয়টা নিয়ে এলাম, রাজ্যের মুখ্যমন্ত্রী পিজিতে গেছেন। তিনি অসুস্থ, তিনি পিজিতে গেছেন, চিকিৎসা করাতেই পারেন এবং সেখানে গিয়ে যাওয়ার পর চিকিৎসা করার পর তার মৃদু সার্জারি করানোর পর তিনি সেখান থেকে বেরিয়ে চলে এসছেন এবং তারপর বাড়িতে ফিরে এসছেন। কোনো অসুবিধা নেই। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সত্যিই অসুস্থ হন, আমি আবার বলছি সত্যিই অসুস্থ হন, তাহলে তার দ্রুত সুস্থতা কামনা করব। কিন্তু তিনি সত্যিই অসুস্থ জানি না, আমি সেই নিয়ে কোনো প্রশ্ন তুলব না, কিন্তু আমি প্রশ্নটা করছি একটা অন্য বিষয় নিয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী পিজিতে গেলেন, একটু ভালো করে খেয়াল করুন। 2:45-এ ঢুকলেন, সেখানে পুলিশ পরিবৃত হয়ে ঢুকলেন এবং আমরা যে খবর পেলাম সেখানে ভেতরে নারায়ণ স্বরূপ নিগম সুপার হসপিটালের মধ্যে বসে আছেন, অর্থাৎ যিনি হচ্ছেন স্বাস্থ্য সচিব। যা খবর পেলাম যে রাজ্যের কলকাতার পুলিশ কমিশনার সেখানে বসছেন। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী অসুস্থ হতেই পারেন, তার জন্য পুলিশ কমিশনার কেন ভেতরে থাকবে? যদি খবর সত্যি হয়, কেন স্বাস্থ্য সচিব সেখানে ভেতরে থাকবে? এই প্রশ্নটা আমাকে ভাবিয়েছে। আমি একটা ছোট্ট ক্লিপ দেখাবো, যে ক্লিপে আপনারা দেখবেন পরিষ্কারভাবে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম পিজি হসপিটালের ভেতরে বসছিলেন। সেটা বক্তা বলছেন এবং শুধু তাই নয়, কলকাতার পুলিশ কমিশনার সেখানে ভেতরে ছিলেন। এখানেই প্রশ্নটা উঠছে, এখানেই সন্দেহটা গাঢ় হচ্ছে। কালীঘাটের কাকুর ব্যাপারে ছক সাজাতে রাজ্যের মুখ্যমন্ত্রী যাননি তো, এক। দ্বিতীয়ত, খুব ইন্টারেস্টিং আমার যেটা মনে হয়েছে, যে সার্জারির পর রাজ্যের মুখ্যমন্ত্রীকে রেখে দেওয়া হলো না ছেড়ে দেওয়া হলো, এটাও আমাকে ভাবিয়েছে। যে কাঁধে তার একটা মৃদু সার্জারি করা হয়েছে, ছোট সার্জারি করা হয়েছে, তারপর তিনি গটগট করে হেঁটে বাড়ি চলে গেছেন। এসব ক্ষেত্রে সার্জারির পর তো মানুষকে বিশ্রাম নিতে হয়, হসপিটালে রাখতে হয়। সেটাও আমাকে আমার সন্দেহের 3 নম্বর কারণ, 2 নম্বর কারণ, 3 নম্বর কারণ যেটা, সেটাও খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে। সেটা হচ্ছে যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে গেছেন, সেই হসপিটালে গেছেন যে হসপিটালে তিনি নিজে মুখে বলেছেন যে আমার একটা ভুল চিকিৎসা হয়েছে। আপনাদের মনে আছে কিছুদিন আগে হাঁটু সংক্রান্ত ব্যাপারে একটা ভুল চিকিৎসা হয়েছে, সেপ্টোসেমিয়া নাকি একটা হয়ে গেছে, এটা হয়েছে, কিছু একটা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনাদের যদি মনে থাকে, আমার এক্স্যাক্ট টার্মটা মনে নেই, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন। তো যে পিজি হসপিটালে তার ভুল চিকিৎসা হলো তাঁর কথা অনুযায়ী, আমার কথা অনুযায়ী নেই, তাহলে সেই হসপিটালে তিনি আবার গেলেন কেন? প্রাইভেট স্পেশাল ডাক্তার দেখিয়ে চিকিৎসাটা করলেন? এই 3টে সন্দেহের জায়গা থেকে আমি বলছি, এটা আমার ফার্ম কনভিকশন। আমি কোনো নির্দিষ্ট সূত্রে বিশ্বাস করি না। সূত্রে যদি খবর পাই সেটা বলবো, সূত্রে যদি খবর না পাই সেটাকে সূত্র বানিয়ে বলার অভ্যেস অন্তত অনেকের মতো আমার নেই। আমি শুধু খুব পরিষ্কারভাবে বলি, এটা আমার ফার্ম কনভিকশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গত 5 দশকের পলিটিক্স যদি আপনি অ্যানালাইজ করেন, তাহলে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এ ধরনের চাল চালেন কোনো না কোনো একটা অঙ্ক করতে। এবং আমার কনভিকশন যে রাজ্যের মুখ্যমন্ত্রী ওই পিজি হসপিটালের মধ্যে গিয়েছিলেন অঙ্ক কষেই কালীঘাটের কাকুর ব্যাপারে পিজি হসপিটালের ওই মেডিকেল বোর্ডের ওপর প্রেশার ক্রিয়েট করা এবং পিজি সুপারের ওপর প্রেশার ক্রিয়েট করা, কোনো কারণে কোনোভাবে যেন তারা কোর্টের কাছেও সারেন্ডার না করে। কেন বছর শুরু হলেই কোর্টে শেষ পর্যন্ত এসএসকেএমএস সুপারকে ডেকে পাঠানো হতে পারে, মেডিকেল বোর্ডের রিপোর্ট নিয়ে তাদের ডেকে পাঠানো হতে পারে এবং শাস্তির মুখে পড়তে পারেন কিন্তু পিজি হসপিটাল মেডিকেল বোর্ডের ডাক্তার। এমন একটা পরিস্থিতির মধ্যে কিন্তু এই ঘটনাটা ঘটলো। রাজ্যের মুখ্যমন্ত্রী পিজি হসপিটালে গেলেন এবং সেখানে যাওয়ার পর যদি এই তথ্য যেটা আমি ভিডিওটা দেখাবো সত্যি হয়, তাহলে সেটাই তো যথেষ্ট বোঝানোর জন্য একটা অঙ্ক কষে একটা ছক তৈরি করে তিনি গিয়েছিলেন। ছক তৈরি করতে তাদের গিয়েছেন। আমি সেই ভিডিওটা দেখাবো এবং তারপরে আরেকটা ভিডিও দেখাবো, সে অডিওটা দেখাবো। বঙ্গ টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন মোহাম্মদ সেলিম, বলেছেন যে ইমিডিয়েট এখনই চেষ্টা হচ্ছে যে কালীঘাটের কাকুর ভয়েস থেরাপি চেঞ্জ করা, থেরাপি দিয়ে ভয়েসটাকে চেঞ্জ করার চেষ্টা হচ্ছে। দুটো ভিডিও পরপর দেখুন, শুভেন্দু অধিকারীর ভিডিওটা দেখুন, তারপর মোহাম্মদ সেলিম কি বলেছেন সেটাও দেখুন, তারপর ফিরে মিটিংয়ের খবর নিই। গতকাল 2:45 মুখ্যমন্ত্রী পিজি হসপিটালে সুপারের চেম্বারে বসেছিলেন। সেখানে স্বাস্থ্য সচিব নিগম, কলকাতা পুলিশের মমতা কমিশনার বিনীত গোয়েল, পিজির সুপার ছিলেন। সন্ধ্যে 7টা অবধি মিটিং চলেছে এবং আমার কাছে স্পেসিফিক খবর আছে সুজয় কৃষ্ণ ভদ্র, তার ব্যাপারে আলোচনা হয়েছে এবং
মুখ্যমন্ত্রী ওখান থেকে কাস্টডিতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক তার সঙ্গেও ইন্টারক্যামে কথা বলেছেন। দ্বিতীয় মিটিং সন্ধ্যাবেলা মুখ্যমন্ত্রীর বাড়িতে হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন, তার ভাইপো ছিলেন এবং সেখানে নতুন ডিজি রাজীব কুমার ছিলেন। সেখানেও 1.5 ঘন্টা আলোচনা হয়েছে কিভাবে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন। ওনার যে রেকর্ড পাওয়া গেছে সেই রেকর্ডে ভাইপো জড়িত আছে এবং ওই জন্য ওরা গলাটাকে থেরাপি দিয়ে চেঞ্জ করার চেষ্টা করা হচ্ছে। পরিষ্কার বলছি আমি তো বলেছি, আমি প্রেস কনফারেন্স করে বলবো। এই ভাইপোকে আমি যেমন বলেছিলাম বিদেশিদের অ্যাকাউন্ট নিয়ে তারা টাকা পাঠিয়েছে, তখন ও আমাকে চিঠি দিয়েছিল যে তোমাকে কেস করবো। আমি তো বসে আছি, কেস করুক, মানা নেই মামলা। কত মিডিয়া নাচানাচি করতে আমাদের রাস্তায়, বাজারি পত্রিকা আর টেলিভিশন চ্যানেল, কেন কেস করলো না? কেন মানানি হলো না? তুমি তো জিজ্ঞেস করেছিলে কোথায় মানানি, কেস কেন করলো না? বিস্ফোরক কেন বলবো? দেখুন, আপনারা শুনলেন, আমি নতুন করে কিছু বলবো না। মোহাম্মদ সেলিম কি বলেছেন তার আমি বলতে পারবো না যে আমি ডাক্তারি প্রফেশনে নেই, ভয়েস থেরাপি দিয়ে ভয়েস চেঞ্জ করা যায় কিনা সেটা আমি বলতে পারবো না। কিন্তু শুভেন্দুর বক্তব্যটার মধ্যে দুটো জিস্ট আছে, আমি সেইটা নিয়ে আজকে আপনাদের কাছে এলাম। পরিষ্কার প্রথম কথা হচ্ছে, নারায়ণ স্বরূপ নিগম কলকাতা পুলিশ কমিশনের ভেতরে ছিলেন। যদি সত্যি থাকেন তাহলে এটা অঙ্ক পরিষ্কার। চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যাননি, চিকিৎসাটা ছিল উপলক্ষ বা অজুহাত। ওটাকে সামনে খাড়া করে ওই মেডিকেল বোর্ডের যারা সদস্য তারা হয়তো নিতে চাইছেন না, তারা কালীঘাটের কাকুর ব্যাপারে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে বুলি হয়তো আওড়াতে চাইছেন না, তার জন্য তারা হয়তো রিভোল্ট করছেন, প্রেশারটা ক্রিয়েট করে। দেখো আমি মুখ্যমন্ত্রী, আমি কিন্তু এসে চিকিৎসা করাচ্ছি, খুব সাবধান, আমাদের আন্ডারে চাকরি হতো। এই মেসেজটা দেওয়ার জন্যই সম্ভবত গিয়েছিলেন। মানে যদি শুভেন্দুর বক্তব্যটা ঠিক হয় তার মানেটা কিন্তু তাই দাঁড়ায়। ভুল বললাম কি ঠিক বললাম আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এবার আসুন শুভেন্দু অধিকারীর বক্তব্যের দ্বিতীয় পার্টটা, যেটাতে পরিষ্কারভাবে বলেছেন যে সন্ধেবেলা রাজ্যের মুখ্যমন্ত্রী বাড়িতে যাওয়ার পর সেখানে তার ভাইপো ছিলেন এবং সেখানে নতুন ডিজি গিয়েছিলেন। প্রায় 1.5 ঘন্টা সেখানে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে মিটিং হয়। তো এবং সেইটা খুব উইথ ফার্ম কনভিকশন শুভেন্দু অধিকারী কিন্তু তার বক্তব্যের মধ্যে বলেছেন, সেটা আপনারাও শুনেছেন, নিজের কানে শুনলেন কি বলেছেন। এখন প্রশ্নটা হচ্ছে, শুভেন্দু অধিকারীর লোকজন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ির অফিসের মধ্যে বেশ কিছু জন আছেন, আমি জানি সেটা বলে বলছি। এমন কিছু কিছু অফিসার আছেন যারা শুভেন্দু অধিকারীকে নিশ্চিতভাবে খবর দেন, কারণ এমন অনেক খবর শুভেন্দুবাবু মাঝে মাঝেই বলেন যেগুলোতে মিলে যায় পরবর্তীকালে, যে মুখ্যমন্ত্রী বাড়িতে কারা গেলেন, কখন গেলেন, কিসের জন্য গেলেন, কীভাবে গেলেন, সেগুলো প্রেস বাইটেও বলেন এবং আমি দেখেছি পরবর্তীকালে সেগুলো মেলেও। তো স্বাভাবিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাইপো গিয়েছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে ডিজি গিয়েছেন। কেউ কেউ প্রশ্ন করছেন, আচ্ছা ভাইপো সরকারে কে, যে ডিজির মিটিংয়ে ভাইপো থাকবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? আমি সেই প্রশ্নে যেতে চাই না। আমি যে প্রশ্নটায় যেতে চাই এই পার্টটার সঙ্গে এবার আমি আপনাকে অন্য একটা বিষয় রিলেট করব। আমি অনেক দিন ধরে বলছি এ রাজ্যে একটা পারসেপশন তৈরি করা হচ্ছে পিসির সঙ্গে ভাইপোর একটা প্রচুর দূরত্ব, বিশাল দূরত্ব। উনি উত্তর মেরুতে, তো ইনি দক্ষিণ মেরুতে। উনি সিনিয়রদের নিয়ে থাকতে চান, ইনি নবাগতদের নিয়ে থাকতে চান। এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা হচ্ছে। আমি আপনাকে বলছি, আপনাদের বলছি, বিশ্বাস করবেন না হয়তো আজও, আমি আবার বলছি, এটা আইপ্যাক পরিকল্পিত নাটক। আইপ্যাক পরিকল্পিত নাটক। পিসি এবং ভাইপো সবাই কিন্তু এক, সবাই কিন্তু দলটার ব্যাপারে নিজস্ব ইকুয়েশনের ব্যাপারে এক, নিজস্ব ছকের ব্যাপারে এক। কোনো বিষয়ে ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে পারে, কিন্তু সেটা এমন কিছু নয় যেখানে পিসির সঙ্গে ভাইপোটা বিশাল দূরত্ব হয়েছে, যেটা দেখানোর চেষ্টা হচ্ছে। কখনো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নামানো হচ্ছে, খেয়াল করে দেখুন, কখনো সব্যসাচী দত্তকে নামানো হচ্ছে, কখনো মদন মিত্রকে নামানো হচ্ছে, বিভিন্ন লোকজনকে দিয়ে স্টেটমেন্ট করিয়ে এই নবাগত ভার্সেস সিনিয়রদের একটা লড়াই করানো হচ্ছে। দুটো কারণে করানো হচ্ছে। আমি খুব সিনিয়র লেভেলে, আবার বলছি খুব সিনিয়র লেভেলে একজন পলিটিক্যাল অ্যানালিস্ট, তিনি নিজে ক্যামেরার সামনে আসতে চাইলেন, আমি তাঁর কাছ থেকে বক্তব্যটা শুনছিলাম, খুব ইন্টারেস্টিং বক্তব্য। বলুন, দেখুন, দুটো কারণে সন্ময়দা, দুটো কারণে এই ঘটনাটা ঘটছে। 1 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে দিল্লির কাছে মেসেজ পাঠানো যে দেখুন ওর সঙ্গে আমার রিলেশনটা কিন্তু খুব ভালো নয়, মানে আমার পিসির সঙ্গে আমার রিলেশনটা ভালো নেই। এর বেনিফিটটা দিল্লির কাছ থেকে আদায় করতে চাইছেন যে আমাকে ছেড়ে দিয়ে বাকিটা করো, অর্থাৎ আমার গায়ে হাত দিও না। দিল্লি যদি এই ট্র্যাপে পড়ে তাহলে দিল্লির ক্ষতি, এটা দিল্লির বোঝার বয়স আছে কিনা জানি না। আমার কাছে যা খবর, দিল্লি ইতিমধ্যে ভাইপোর এই ছকটা বুঝতে পেরেছেন। ভাইপো ইদানিংকালে একটু অন্তরালে চলে গেছেন, অসুস্থতার কারণ দেখিয়ে আপনারা জানেন, এবং এই অসুস্থতার কারণটা দেখানোর পেছনের কারণটা হচ্ছে বেসিক্যালি
দিল্লির কাছে মেসেজ পাঠানো হয় পিসির সঙ্গে আমার দূরত্ব হয়েছে, সুতরাং আমাকে ছেড়ে দাও, যা করো পিসির বিরুদ্ধে করো। পয়েন্ট নাম্বার 1। ভাইপো কি তাহলে বুঝতে পারছেন যে তার ডেজ আর নাম্বারড, এবং বুঝতে পেরেই কি ছকটা করছে? এটা কিন্তু আমাকে ভাবিয়েছে, বেশ কিছুদিন ধরে ভাবাচ্ছে ভাইপোর এই অঙ্কটা। এবং আমি সেই পলিটিক্যাল অ্যানালিস্টের দ্বিতীয় পয়েন্টটা বলুন যে আরও এই পারসেপশনটা করানো হচ্ছে জানেন তো, যে যেখানে দাঁড়িয়ে টিভি টাইম বাইং, এটা আইপ্যাকের একটা মস্তিষ্ক প্রসূত প্ল্যানিং। সন্ধেবেলা প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার বাহিনীকে চোর 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 বলে যে অ্যানালিসিস হয়, মানুষের পারসেপশন তো তৈরি হয়ে গেছে। লোকসভা ইলেকশন যত কাছে আসবে তত যদি চোর চোর শুনতে হয়, ফলে তো স্বাভাবিকভাবে তাদের এই সময় এইটা নিয়ে একটু ডেডিকেট করে, একটু সময় কিল করা। আমি দেখছিলাম, আমি বলেও ছিলাম আপনাদের, যখন গুজরাটে 17,000 কোটি টাকার টেসলার ইনভেস্টমেন্ট, টেসলা গাড়ির, ইলেকট্রিক গাড়ির কোম্পানির ইনভেস্টমেন্ট এনশিওর্ড হয়ে খবরটা সারা ভারতবর্ষের মিডিয়া দেখাচ্ছে, তখন এবিপি আনন্দ 3-4 ঘন্টা ধরে বারবার সব্যসাচী দত্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইকুয়েশন নিয়ে কি বলেছে এবিপি আনন্দ সেটা নিয়ে ব্যস্ত ছিল। অর্থাৎ সারাক্ষণ টাইম কিলিং অফ দ্য মিডিয়াটা, এটা কিন্তু আইপ্যাকের একটা প্ল্যান। ফলত কখনো সব্যসাচী দত্ত বেরোবেন, কখনো কল্যাণ ব্যানার্জি বেরোবেন, কখনো মদন মিত্র বেরোবেন, এক একজন এক একটা স্টেটমেন্ট দেবেন, টিভিতে সবাই সংবাদ মাধ্যমের সামনে বসে পড়বে, সেইটা নিয়ে আলোচনা। ফলত চুরি নিয়ে আর আলোচনা হবে না। এই দুটো স্পেসিফিক পারপাসে কিন্তু এই ন্যারেটিভটা বিল্ড আপ করা হচ্ছে। পিসির সঙ্গে ভাইপোর দূরত্ব, আদতে পিসির সঙ্গে ভাইপোর কোনো দূরত্ব নিয়ে, আমার দায়িত্ব নিয়ে বলছি, পরিষ্কার অঙ্ক দিল্লিকে মিসগাইড করা। এখন দিল্লি তার সে ফাঁদে পা দেবে কিনা সেটা তো ফিউচার উইলসে। আমি দেখুন আজকে এই যে প্রতিবেদন যখন পেশ করছি তার কিছুক্ষণ আগে একটা রিপোর্ট আমি দেখলাম টিভিতে এলো, সেটা হচ্ছে ভাইপোর সঙ্গে 4.5 ঘন্টা মিটিং করতে গেছেন কে? পার্থ ভৌমিক, ব্রাত্য বসু, তাপস রায়, কুণাল ঘোষ। আবার নামগুলো বলি, পার্থ ভৌমিক, ব্রাত্য বসু, কুণাল ঘোষ, তাপস রায়, 4 জন মিটিং করতে গেছেন 4.5 ঘন্টা। এবং তাঁকে নাকি বোঝাতে গেছেন যে আপনি নামুন, আপনি নামুন, আপনি নামুন, তাকে বোঝানোর জন্য গেছে। অর্থাৎ এখানেও দেখুন ভাইপোর সঙ্গে কে কখন দেখা করতে যায় সংবাদ মাধ্যম কেন, দুনিয়ার কেউ জানতে পারে না। টুক করে গাড়ি ঢুকে যায়, তার সঙ্গে মিটিং করে চলে আসে। এক্ষেত্রে কিন্তু সংবাদ মাধ্যমে খবরটা লিক করার ভাইপোর কাছে আমরা যাচ্ছি দেখা করতে, সংবাদ মাধ্যম বুম হাতে বাইরে দাঁড়িয়ে রইল। বেরোতেই পার্থ ভৌমিককে জিজ্ঞেস করলো যে কী হয়েছে দাদা, আপনি আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কী মিটিং হলো, কী আলোচনা হলো, বলতে শুরু করলেন। তখন পার্থ ভৌমিক বললেন আমরা বলেছি আপনি নবজোয়ারের মতো কিছুটা নামুন টামুন। এই অঙ্কটার মধ্যে এই যে স্টোরিটা বিল্ড আপ করা হলো, এই বিল্ড আপের মধ্যেও সূক্ষ্ম অঙ্ক যে পিসির সঙ্গে একটা ভাইপোর দূরত্ব আছে, এই ন্যারেটিভটাকে প্রমোট করা। বুঝতে পারছেন? এই ন্যারেটিভটাকে প্রমোট করা, পিসির সঙ্গে ভাইপোর দূরত্ব, এটাকে প্রমোট করার জন্য কখনো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কখনো সব্যসাচী দত্ত, কখনো তাপস রায়, কখনো মদন মিত্র, বিভিন্ন লোককে নামিয়ে দেওয়া হয়তো। এবার এই ন্যারেটিভটা এইখান থেকে নামানো হচ্ছে, খুব অঙ্ক করে নামানো হচ্ছে যে 4 জন গিয়ে ভাইপোকে বোঝাতে গেছেন, ভাইপো পিসি থেকে দূরে চলে গেছেন, ফলে ভাইপোকে বোঝাতে গেছেন আপনি নামুন, দলের ক্ষতি হয়ে যাচ্ছে। কিচ্ছু নয়, বিশ্বাস করুন, এগুলো সব ফলস অ্যান্ড ফেক। মিডিয়াকেও মিসগাইড করছে না, আমি আবার বলছি মিডিয়াকেও এরা মিসগাইড করছে। মিডিয়াকে জাস্ট মানে একদম মানে এই পারসেপশনটা গড়ে তোলার চেষ্টা করছে পিসির সঙ্গে ভাইপোর দূরত্ব, যাতে দিল্লি খেয়ে যায়, আর খেয়ে গিয়ে তারপরে ভাইপোর দিকে হাতটা না বাড়ায়। অঙ্ক তো পরিষ্কার, একটু বোঝার, যারা একটু রাজনীতিটা খুব সিরিয়াসলি চর্চা করেন তাদের কাছে বুঝতে কোনো অসুবিধা হয় না। আমি আবার বলছি যে দেখুন আপনারা এই দুটো মেলাতে পাচ্ছেন। শুভেন্দু যে বলছেন যে 1.5 ঘন্টা পিসি ভাইপো ডিজি মিটিং করছেন তার বাড়িতে, পিসির বাড়িতে, কালীঘাটের বাড়িতে, শুভেন্দুর বক্তব্য তো আপনারা শুনেছেন। আর তারপর সেই ভাইপোর সঙ্গে নাকি পিসির এত দূরত্ব যে ওই 4 জন, কুণাল ঘোষ, তাপস রায়, ব্রাত্য বসু, পার্থ ভৌমিক, তার সঙ্গে 4.5 ঘন্টা বৈঠক করে বলছেন যে আপনি পিসির সঙ্গে দূরত্ব মেটান, আপনি একসঙ্গে আসুন। কন্ট্রাডিক্টরি না? দুটোকে পাশাপাশি ফেলুন, তাহলে কন্ট্রাডিক্টরি তো বোঝাই যায়। এইভাবেই আসলে তৃণমূল কংগ্রেসটা মানুষের চোখে জাস্ট একটা ধোঁয়া তৈরি করে, ইলিউশন তৈরি করে, এবং এটা আইপ্যাক প্ল্যান্ড। সেটাই বাংলায় চলছে। জানি না দিল্লি সেটা গিলবে কি গিলবে না, সেটা তো ভবিষ্যৎ বলবে। ভাইপো অ্যারেস্টেড না হলে বুঝতে হবে ভাই দিল্লি গিলেছে। ভাইপো যদি অ্যারেস্টেড হয় বুঝবো যে ভাইপো তো ধরে, ভাইপোর এই খেলাটা, এই আইপ্যাকের এই খেলাটা কিন্তু শেষ পর্যন্ত দিল্লি ধরে ফেলেছে, যার জন্য তার শেষ পর্যন্ত শ্রীঘর হলো। আমি এইটুকু বলে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আবার বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সত্যি অসুস্থ হন তার দ্রুত সুস্থতা কামনা করবো। কিন্তু তিনি পিজিতে গেছেন, যদি সেখানে স্বাস্থ্য সচিব থাকেন, যদি সেখানে পুলিশ কমিশনার থাকেন, তাহলে অঙ্ক পরিষ্কার, একদম একদম অঙ্ক জলের মতো পরিষ্কার। এটা কোনো সংবাদ মাধ্যম এটা এই অ্যানালিসিসটা করছে না,
আমার নিজের মনে হয়েছে বলে বলছি। আমি আবার বলছি, কোনো সূত্র প্রয়োগ করছি না। আমি পরপর 2-2, 4-2, 6-2, 8-2, 10-2 এইভাবে করে যোগ করে করতে করতে, যোগ বিয়োগ করতে করতে আমি যে কনভিকশনে পৌঁছেছি, অর্থাৎ বিশ্বাসে পৌঁছেছি, সেটা হচ্ছে যে পিসি গেছেন মেডিকেল এসএসকেএমের মেডিকেল বোর্ডের উপর প্রেশার ক্রিয়েট করতে, যে আমি যা বলবো কালীঘাটে কাকুর ব্যাপারে তাই করতে হবে। সুপারের কাছে প্রেশার ক্রিয়েট করতে, যাই কোর্ট বলুক না কেন আমি যা বলবো তাই করতে হবে। অর্থাৎ কালীঘাটের কাকু ধরা পড়ে গেলে আমার ঘরে আর শান্তি থাকবে না। আমি সমস্ত ব্যাপারটা ব্যাখ্যা করলাম। আমার যেটা অবজারভেশন, বছর শেষ হতে চললো, সারা বছর ধরে আমার অবজারভেশন ক্লিয়ার করতে করতে আপনাদের কাছে পথ চলি। ঠিক কি ভুল সেটা ভবিষ্যৎ মেলাবেন আর আপনারা বলবেন। আর আমি শুধু এই প্রতিবেদনের শেষকালে একটা কথাই বলবো, আমি ওই মানুষটাকে আবার জিজ্ঞেস করেছি, যে মানুষটার প্রতি আমার অগাধ বিশ্বাস, যে মানুষটা এই ব্যাপারগুলোতে একদম চোখে চোখ রেখে প্রত্যেক দিন 16 ঘন্টা 18 ঘন্টা ধরে অ্যানালিসিস করেন, তথ্য অনুসন্ধান করেন এবং তারপর তার ওপিনিয়ন দেন শুধুমাত্র বাংলা বার্তার দর্শকদের জন্য। সেই মানুষটি দীপাঞ্জন চক্রবর্তী সুদূর মুম্বাই থেকে বাংলা বার্তাকে কি বললেন, আসুন আজকে শুনুন। সন্ময়দা, প্রথমেই বলি, এটা নিতান্তই দুর্ভাগ্যের যে পুরো 2023 আমরা রোজই প্রায় দুর্নীতি নিয়ে আলোচনা করেছিলাম এবং ভাবছিলাম যে বছরের শেষ দিনটা হয়তো আজকে দুর্নীতি নিয়ে কথা বলতে হবে না বা দুর্নীতির মামলাগুলোকে নিয়ে কথা বলতে হবে না, কিন্তু দুর্ভাগ্যক্রমে আজকেও আমাদের সেই বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে। দেখুন, আপনি যেটা বললেন, আমার এখানে একটা খুব পরিচিত চিত্র চোখের সামনে ভেসে উঠছে। আমরা দেখেছি বেশ গত 5-7-10 বছর ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিওয়ালিতে, হোলিতে, এই সমস্ত বিশেষ উৎসবের সময় উনি আমাদের বর্ডারগুলোতে যান আর্মি এবং প্যারামিলিটারি ফোর্সের সঙ্গে সময় কাটানোর জন্য, এবং যেটার মুখ্য উদ্দেশ্য এবং ঘোষিত উদ্দেশ্য সেনাবাহিনীর জওয়ানরা যারা বর্ডারে রয়েছে তাদের মনোবল বাড়ানোর জন্য। তো এইরকম ভাবে যে ভিজিট গুলো, এগুলো যদি মনোবল বাড়ানোর জন্য হয়, নিঃসন্দেহে ওটা প্রশংসার যোগ্য। কিন্তু এখানে যে মনোবল বাড়ানোর আপনি আশঙ্কা দেখছেন, এটা তো অবভিয়াসলি একটা দুশ্চিন্তার ব্যাপার। কিন্তু এখানে আমি একটা সোনালী রেখাও দেখতে পাচ্ছি। এই যে বারবার বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় কথা উঠছে, সেটিং বা ভয়েসে চেঞ্জ করে দেওয়া যাবে ভদ্র, তো সেগুলো যে ঠিক নয় এটা আমরা বারবার বলেছি, সেটা দেখা যাচ্ছে। কারণ যদি ভয়েস চেঞ্জ করে দেওয়া যেতে পারতো পার্মানেন্টলি এই সুজয় ভদ্রের, তাহলে আর সম্ভবত কাউকে এত আশঙ্কিত হয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যেতে হতো না কোনো অপারেশনের জন্য। এবং এটাও ঠিক, যদি সেটিং হতো তাহলে এত ভয় পাওয়ার তো কারণ নেই। এত ভয় হচ্ছে কেন? 3 নম্বর, এই সেই পিজি হসপিটাল, যেই পিজি হসপিটালে সুজয় ভদ্রর মতো একজন পেশেন্টকে 5 মাস ধরে রেখে দেওয়া হয়েছে, বাইপাসের পরেও তার নাকি স্ট্রেস হয়ে যাবে, উনি ভয়েস স্যাম্পল টেস্ট দিতে পারবেন না। আদালতের এত রক্তচক্ষুর পরেও পিজির 1 শ্রেণীর মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর ওনাকে এখনো লুকিয়ে রাখার চেষ্টা করছেন, যার জন্য আমরা বারবার বলেছি 120B-তে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত ইডির। এই সেই পিজি হসপিটাল যে কৌস্তব রায়ের মতো একজন লোককে শেল্টার দিয়ে রেখেছে, এই সেই পিজি হসপিটাল যে জ্যোতিপ্রিয় মল্লিকের মতো একজন অভিযুক্তকে শেল্টার দিয়ে রেখেছে, এই সেই পিজি হসপিটাল যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অভিযোগ অনুযায়ী ভুল চিকিৎসায় ওনার প্রায় সেপ্টিসেমিয়া হয়ে গিয়েছিল। আর সেই পিজি হসপিটালে মুখ্যমন্ত্রীর অপারেশন হলো 15 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টায়, উনি আবার চলেও গেলেন হসপিটাল থেকে, এবং উনি কিন্তু সিনিয়র সিটিজেন মানুষ হিসাবে। তো সেটা খুব একটা বুঝতে পারলাম না, ব্যাপারটা রহস্য তো থেকে যাচ্ছে। তবে এই করে কিছু লাভ হবে বলে আমার মনে হয় না। অন্যদিকে এটাও ঠিক, অপরাধীরা কিন্তু রীতিমতো আতঙ্কের স্টেজে রয়েছে, প্যানিক হিট করে গেছে ওদের, তার জন্য দিক জ্ঞান শূন্য হয়ে এই সমস্ত ঘটনাগুলো ঘটে চলেছে। সন্ময়দা, না, আমার আপনার কাছে খুব পরিষ্কার বক্তব্য হচ্ছে। দেখুন, ঘটনা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যাটার্ন অফ পলিটিক্স নিয়ে বারবার আমি প্রশ্ন তুলেছি, সেটা সাদা চোখে আপনি দেখলে ধরতেই পারবেন না। দীর্ঘদিন ধরে, গত 5 দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টান্টবাজির পলিটিক্স, হয় কে নয়, নয় কে হয়, যা ঠিক নয় সেটাকে সাদা বলে চালিয়ে, সাদাকে কালো বলে চালিয়ে দেওয়া, কালোকে সাদা বলে চালিয়ে দেওয়া, উইথ ডিটারমিনেশন বলেন
যাতে লোকে বিশ্বাস করে। এটা তো আমাদের জানা অভ্যেস। আমার কথাটা হচ্ছে, আমি খুব স্পেসিফিক জায়গাটা বলছি, সেটা হচ্ছে ডাক্তারদের এই প্রেশারটা ক্রিয়েট করতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এটা আমার ফার্ম কনভিকশন। আমি কোনো সূত্রে কোনো তথ্য পাইনি, পরিষ্কার বলছি, ফার্ম কনভিকশন। মেডিকেল বোর্ডের ডাক্তাররা এবার রিভোল্ট করছে। তারা বলছে যে আমরা আর হিউমিলেটেড হতে পারবো না, কেন এরপর তারা আদালতের সামনে এসে বাধ্য, মানে আদালতের সামনে চলে আসার অবস্থা তৈরি হয়েছে। কারণ আদালতে এবার ডাক্তারদের ডাকবে মেডিকেল বোর্ডের, তাদের রিপোর্ট গুলোতে এমসে সেটাকে ভেরিফিকেশন হয়েছে, এবং সেখানে ইডি তো নন কোঅপারেশন অফ দ্য পিজি হসপিটাল সুপার অ্যান্ড ডক্টরস আসছে। ফলে সুপার তো চাকরি করেন, সুপার সুপার পরিষ্কারভাবে একটা জায়গায় তিনি আছেন যে তার চাকরিটা ডিপেন্ড করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। কিন্তু যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেডিকেল বোর্ডের উপর প্রেশার ক্রিয়েট করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর এই পিজিভি। আপনার ওপিনিয়ন কি? আমি এই জায়গাটা একটু স্পেসিফিক হতে চাইছি। ডাক্তাররা কি বোর্ড ডাউন করতে চাইছেন আপনার মনে হচ্ছে না? দেখুন সন্ময়দা, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এই যে ডাক্তাররা, পিজির যে মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটররা রয়েছেন, এন্ড অফ দ্য ডে তারা ডাক্তার। যারা বোর্ডে রয়েছেন তারা এন্ড অফ দ্য ডে প্রফেশনাল ডাক্তার, তারা তো আর ক্লার্ক নন যে আমার এখানে চাকরি হারিয়ে গেলে আমি আর কিছু করতে পারবো না। তারা ডাক্তারি প্র্যাকটিস করতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে তাদের নিয়ে গত 3-4 মাস ধরে সংবাদ মাধ্যমে যেরকম ভাবে চিৎকার হচ্ছে, কোর্টে যেরকম ভাবে তাদের টেনে আনা হচ্ছে, কথা উঠছে, এবং তারা বুঝতে পারছেন দেওয়ালের লিখন যে এবার আমাদের যেতে হবে কোর্ট। এবং তারপর 120B নিয়ে আমরা এতবার কথা বলেছি, বহুবার আপনার চ্যানেলে আমি 120B নিয়ে বলেছি। ডাক্তাররা তো ওইটুকু তো পড়াশোনা জানেন, ওরা তো শিক্ষিত, ওদের ডিগ্রিগুলো তো আর জালি নয় অন্য অনেকের মতো। তো সেখানে নিশ্চয়ই তারা উইকিপিডিয়া বা গুগলে চেক করছেন 120B কি, এবং দেখতে পাচ্ছেন যে একজন অভিযুক্ত অপরাধীকে লুকিয়ে রাখতে গেলে আইনের চোখ থেকে তার সাজা কি, সেটা ডাক্তাররা বুঝতে পারছেন। তাদের ঘর সংসার রয়েছে, পাড়া প্রতিবেশী রয়েছে, তারা কারো কাছে মুখ দেখাতে পারছেন না, কারণ ধীরে ধীরে তারা তো বুঝতেই পারছেন যে একটা সময় আমরা শিরদাঁড়া বিক্রি করেছি। দীপাঞ্জন দা, আমি সাম আপ করছি এই কথা বলে যে আপনিও এগ্রি করছেন যে ডাক্তারদের উপর প্রেশার ক্রিয়েট করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই ভিজিটটা হতে পারে, হয়েছে, একদম কনফার্ম বলবো না, কিন্তু আমার বিশ্বাস সেই কারণেই হয়েছে। আপনি বলছেন যে হ্যাঁ, সেটা একটা সম্ভাবনা আছে। থ্যাংক ইউ সো মাচ দীপাঞ্জনদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ সন্ময়দা। সেটার সম্ভাবনা আছেই ডেফিনেটলি, কিন্তু যেহেতু মিটিং এ ছিলাম না সেহেতু আমি কি করে বলবো কি হয়েছে। আমার কনভিকশন, আমি দীপাঞ্জন, আমি আপনাকে ভেতরের খবর পাবেন বলে আমি আপনাকে প্রশ্ন করছি না। আমার কথা হচ্ছে আমি লজিক্যাল কনক্লুশনে আসার চেষ্টা করছি। লজিক্যাল কনক্লুশন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যাটার্ন অফ পলিটিক্সে দিস ইজ ইনএভিটেবল। আমার কোথায় লেগেছে দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী অসুস্থ থাকলে আমার কোনো অসুবিধা নেই, তিনি সুস্থ হন, দ্রুত দীর্ঘায়ু কামনা করব। কিন্তু প্রশ্নটা হচ্ছে, একটা মানুষ হাঁটতে হাঁটতে গেলেন, হাঁটতে হাঁটতে বেরোলেন, আর তার মধ্যে তার সার্জারি হয়ে গেল। এটা কোন একটা জায়গায় সন্দেহ জাগিয়েছে। না সন্ময়টা সেটাই যে দেখুন। আর পয়েন্ট নাম্বার 2 দীপাঞ্জন দা, পয়েন্ট নাম্বার 2, এটা খুব মানে একদম এটা বলছি, যদি সত্যি হয় যে পুলিশের কমিশনার কি করছিলেন পিজি হসপিটালের ভেতরে, একজন মুখ্যমন্ত্রী যেতেই পারেন চিকিৎসার জন্য। আমি যা শুনলাম পুলিশের কমিশনের ভেতরে বসছিলেন। ওয়াই? হয় তাহলে নিঃসন্দেহে চিন্তার ব্যাপার। এবং দেখুন 31শে ডিসেম্বর আর একদিন বাকি, কালকেই বা আজকেই এটা 31শে ডিসেম্বর, তো কোর্টে তো যেতে হবে। এবং আদালত অবমাননার জায়গা থেকে ইডি সিবিআই বলবে যে আমাদের এখানে চাই। আমি সাম আপ করছি এই কথাটা বলে। থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থাকার জন্য। আমারও মনে হচ্ছে যে আপনি কিছুটা আঁচ করছেন, আমি একদম আমার স্থির বিশ্বাসের জায়গা থেকে আমি এইটুকু আজকে বললাম। লেটস সি জল কতদূর গড়ায়। নতুন বছর, কোর্ট আছে, আদালত আছে, মেডিকেল মানে ওই এসএসকেএম এর ডাক্তারদের শেষ পর্যন্ত কোর্টের দরজায় গিয়ে কড়া নাড়তে হয় কিনা, বলে হাজির হতে হয় কিনা, আদালত নজর রাখছে। ঠিক আছে, আনা হবে সবাইকে। অনেক ধন্যবাদ দীপাঞ্জন। থ্যাংক ইউ সন্ময়দা। জয় হিন্দ।